আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে। সবাইকে আমাকে শুনতে পাচ্ছো? একটু যদি জানাও, আবার ক্লাস চালিয়ে নিতে সুবিধা হবে। ওয়ালাইকুম আসসালাম, মিজানুর রহমান, মিজানুর কায়েফ আবেশ। ভালো আছি, ভালো আছো? মিফা, ওয়ালাইকুম সালাম, আমাকে শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সাবরিনা, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। সাবা, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ক্লিয়ার তাই না? ক্লিয়ার। সোহা, ভালো আছি, তুমি কি ভালো আছো? নুসু ইজ কামিং। কোত্থেকে আসছো তুমি, নুসু? আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার, ওকে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি মাহিন, তুমি ভালো আছো? ওকে, ভালো আছি। আচ্ছা, শোনা যাচ্ছে। হ্যাকার, হ্যাঁ তোমার নাম বলেছি। ওকে, তাহলে সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ, নমস্কার। পূর্ণাইয়ু, ঠিক বলেছে কি? আমি হ্যালো। ওকে, অল ক্লিয়ার। ঠিক আছে, আমরা পড়ায় যাই। ম্যাম, ভালো আছি, তুমি ভালো আছো? নুসরাত মনে হয়। আচ্ছা, স্যামুয়েল, ম্যাম ভিডিও দেখা যায় না। আচ্ছা, ভিডিও দেখতে হবে না, বইটা দেখো। আজকে আমরা পড়বো কারক এবং বিভক্তি। বাংলা ব্যাকরণের এই একটা টপিক, দুটা একটার সাথে আরেকটা জড়িত। এবং কারক বিভক্তি শুধু জড়িত, বিভক্তির সাথে সমাসও জড়িত। সুতরাং কারক এবং বিভক্তি এবং সমাস, তিনোটাই কিন্তু ভালো করে পড়তে হবে, ভালো করে বুঝতে হবে। না বুঝলে আসলে পড়তে পারবে না। আচ্ছা দেখো, কারক হচ্ছে এটা সুপরিচিত প্রসঙ্গ। সুপরিচিত মানে হচ্ছে সবাই এই কারকটাকে জানে। কারক শব্দটির অর্থ যে কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করা। এটাকে যদি আমি ভাঙি তাহলে এটা হবে ক্রি, ক্রি যোগ নক। এটাকে যদি আমি ভাঙি, ঠিক আছে, ক্রি যোগ নক হচ্ছে কারক। ক্রি হচ্ছে একটা কাজ করা। তো কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করে বাক্যে কর্তাই ক্রিয়া সম্পাদন মানে, যে একটা বাক্যে থাকবে সাবজেক্ট, সেই সাবজেক্টটাকেই বলি আমরা কর্তা। যে সাবজেক্ট সেই কাজ করে। যেমন আমি ভাত খাই, এখানে কর্তা হচ্ছে আমি, এবং কাজটা আমিই করছি। তারপর ধরো ছেলেরা ফুটবল খেলে, খেলে, খেল, যে খেলছে ক্রিয়াটা করছে যে, সেই হচ্ছে কর্তা। সুতরাং কর্তাই কারক এরকম মনে হতে পারে, কিন্তু ব্যাকরণে শুধুই কর্তাই কারক না। মানে যখন আমি কারক বলি, তখন মনে হবে যে শুধু কর্তার কথাই বলছি, কিন্তু শুধু কর্তার কথা বলছি না। কর্তার প্রত্যেকটা, আমরা যেমন পার্টস অফ স্পিচ বলি, পদ যখন পড়ি, তখন যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এগুলো সবগুলোর কথা বলি, বাক্যের প্রত্যেকটা অর্থবোধক শব্দের কথা বলি। কারকেও কর্তা কি করছে, কার সাহায্যে করছে, কোথায় করছে, ক্রিয়া সম্পাদনের অবলম্বন কি দিয়ে, মানে অবলম্বন মানে কি দিয়ে করছে, উপকরণ কি, জায়গা কোথায়, কারণ কি, প্রত্যেকটাই হচ্ছে এক্ষেত্রে বিবেচিত। মানে প্রত্যেকটাই এই এই কারকের অন্তর্ভুক্ত। তো ক্রিয়া সম্পাদনে ক্রিয়ার সঙ্গে ওইসব ব্যক্তি, বস্তু, স্থান, কাল, যে মানে এই সবগুলো যদি কাজের সাথে, যেমন ছেলেরা ফুটবল খেলছে, আমি যদি বলি কে খেলছে, এটাও একটা কারক। কি খেলছে, এটাও একটা কারক। এখন আমি যদি বলি ছেলেরা মাঠে ফুটবল খেলছে, কোথায় খেলছে, সেটাও একটা কারক। প্রত্যেকটা কারকের আলাদা আলাদা নাম আছে। প্রত্যেকটা বাক্যের ক্রিয়ার সাথে যার যার সম্পর্ক আছে, প্রত্যেকটাই এক একটা কারক নামে, মানে ক্রিয়া ছাড়া বাকি সবগুলো শব্দের এক একটা নাম আছে, যেটাকে আমি একসাথে বললে ব্যাকরণের কারক নামে অভিহিত করি। এইটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, আলহামদুলিল্লাহ, অল ক্লিয়ার। হ্যাকার,
একবার বলেছি হ্যাকার। আচ্ছা, এইটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাও। ভালো আছি। তামিম, এই টপিক আমার নাই। না থাকলে তুমি কি ক্লাস 10-এর? এই টপিক তোমার থাকবে না কেন? কারক বিভক্তি একদম জাতীয় টপিক, এটা সবার থাকে। হ্যাঁ, ভালো আছি মুবাশশিরা। হাই আদিল। ইয়েস মিস গট ইট, ওকে। ইয়েস ম্যাম, ক্লিয়ার, ওকে। আমি বুঝে নিলাম যে তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমি যেটা বোঝালাম সেটাকে যদি আমি এক লাইনে বলতে চাই, সেটাকে কি বলবো? যেহেতু আমি ক্রিয়া নিয়ে কথা বলেছি, বলেছি ক্রিয়ার সঙ্গে যার যার সম্পর্ক আছে, যে যে একটা বাক্যে ক্রিয়ার সাথে যার যার সম্পর্ক, সবাইকে বলেছি কারক। এটাকে যদি আমি মোটা দাগে সংজ্ঞা করি, তাহলে অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাকে বলা হয় কারক। বিশেষ্য মানে নাউন, যে কোনো কিছুর নাম, এবং বিশেষ্যের পরিবর্তে যাকে বসাই তার নাম হচ্ছে সর্বনাম। তাহলে দুটাই বলতে গেলে এক, এই দুটার সাথে যে যে সম্পর্ক সেটাই হচ্ছে কারক। আচ্ছা, যা এখন পড়বো কারকের প্রকারভেদ। কারকের 6 রকম প্রকারভেদ আছে, 6 প্রকার। একটা হচ্ছে কর্তৃ, একটা হচ্ছে কর্ম, একটা হচ্ছে করণ, একটা হচ্ছে সম্প্রদান, একটা হচ্ছে অপাদান, একটা হচ্ছে অধিকরণ কারক। এখন আমি যে যে কথাটা বললাম যে ক্রিয়ার সাথে সম্পর্কিত, তাহলে এই যে 6 প্রকার, এই 6 প্রকার কিভাবে আমি ক্রিয়ার সাথে সম্পর্কিত করলাম সেটা আমি এখন দেখাবো। আচ্ছা, দেখো, বাদশা নাসির প্রত্যহ, বাদশা নাসির উদ্দিন প্রত্যহ সকালে রাজকোষ হতে স্বহস্তে দরিদ্রদের ধন দান করতেন। আচ্ছা, এখন এখানে ক্রিয়া হচ্ছে এই যে দান করা, এটা হচ্ছে ক্রিয়া, কাজ হচ্ছে দান করা। কে দানটা করলো? বাদশা নাসির উদ্দিন, তাই না? কি দান করতো? কি দিয়ে দান করতো? স্বহস্তে। কাদের দান করতেন? দরিদ্রদের। কোথা থেকে দান করতেন? রাজকোষ থেকে। কখন দান করতেন? প্রত্যহ সকালে, মানে প্রতিদিন সকালবেলা। দেখো, তাহলে এই যে প্রত্যেকটার সাথে একটাই প্রশ্ন, দান করা। একটাই প্রশ্ন, দান করা, কারণ এখানে ক্রিয়াটাই হচ্ছে দান করা। তাহলে বাদশা নাসিরউদ্দিন নিজে হচ্ছে কর্তা, যেহেতু সে কর্তা তার মানে এটা হচ্ছে কর্তৃকারক। কর্তৃ মানে কর্তা থেকে কর্তৃটা আসছে। কে দান করতেন? বাদশা নাসিরউদ্দিন। কর্তৃকারক কি দান করতেন? এটা হচ্ছে কর্ম। এটাকে যদি ইংরেজিতে বলতে চাই, অবজেক্ট। ঠিক আছে? তো কর্ম কি দিয়ে করতেন? এই যে টাকা পয়সা দান করতেন। কি দিয়ে দান করতেন? নিজের হাত দিয়ে। অন্য কারো সাহায্যে সেটা করেন, নিজের হাত দিয়ে সেটা করেছেন। যে কি দিয়ে যদি করে সেটা হচ্ছে করণ কারক। কাদের করতেন? এবং দান করা আর যদি একদম আমি মানে এটার থেকে যদি আমি আর কোনো পাওয়ার আশা না নেই, একদম নিজের থেকে মন থেকে দিয়ে দিয়েছি, এটা থেকে আমি আর কোনো কিছু নিব না, এরকম যদি হয়, তাহলে সেটা সম্প্রদান কারক। একদম দান করে দিয়েছি, এটা আমি আর ফেরত নিব না। কোথা থেকে দান করছে? রাজকোষ থেকে। কখন দান করছে সময়টা যদি বলি, সেটা অধিকরণ কারক। এইটুকু পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? মিস সিলেবাসে নেই, স্কিপ করব? ইচ্ছা, তোমার ইচ্ছা, তুমি চাইলে স্কিপ করতে পারো। কিংবা তোমার যদি মনে হয় যে না, আমার এটা একটু বুঝতে বোঝা হয়নি, আমি বুঝতে চাই, তাহলে থাকতে পারো। আচ্ছা, স্যামুয়েল বুঝতে পেরেছো, মাহিন ক্লিয়ার। ক্লিয়ার, নো কোশ্চেন ইয়ার, ওকে। বাকিরা? ইয়েস ম্যাম। তামিম, বার্ষিকে নাই। তুমি চাইলে থাকতে পারো, যাদের বার্ষিকে নাই চাইলে থাকতে পারো, না চাইলে চলে যেতে পারো। অর্ধবার্ষিকের চ্যাপ্টার পাশে, আচ্ছা, যাদের অর্ধবার্ষিকের চ্যাপ্টার বার্ষিকে নেই তারা চাইলে চলে যেতে পারো। আচ্ছা, ক্লিয়ার। বাকিরা?
আমার বান্ধবীর নাম মনিরা, আচ্ছা। ঠিক আছে, মনিরা কমন নাম। আচ্ছা, নো কোশ্চেন। মাহিন। ওকে, ক্লিয়ার। এবার দেখো আমি কিভাবে মানে একটা বাক্যে কারক আছে সেটা কিভাবে বুঝবো, বা কারক থাকলেও কি কারক আছে সেটা কিভাবে বুঝবো। শুধুমাত্র এই প্রশ্নগুলো দিয়েই আমরা কারক আছে সেটা বুঝতে পারবো। কারণ যদি ক্রিয়াকে মানে ক্রিয়া মানে যে কাজটা হলো সে কাজকে যদি আমি প্রশ্ন করি কে, কে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাবে কর্তৃকারক। আবার যে কাজটা হলো সে কাজটাকে যদি আমি প্রশ্ন করতাম কি বা কাকে, কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি সেটা হচ্ছে কর্মকারক। আবার যদি কি দিয়ে প্রশ্ন করি তাহলে করণ কারক। আর কাকে একদম শত ত্যাগ করে মানে হচ্ছে একদম আর পাওয়ার আশা না রেখে এইটা একেবারে দিয়ে দেওয়াকে বলা হয় শতত্যাগ করে দেওয়া। সেটা যদি করি তাহলে সেটা হবে সম্প্রদান কারক। যেমন আমি যদি বলি আমি আহ উম, আমি বল দিয়ে খেলি। এখন যদি কি দিয়ে খেলো, আমি জিজ্ঞেস করলাম কি দিয়ে খেলে, তাহলে যদি যে উত্তর পাওয়া যাবে বল, তাহলে বল হচ্ছে করণ কারক। তারপরে আমি যদি বলি আমি বই পড়ি, আমি কি পড়ি, কি পড়ি, সেটার উত্তর দিয়ে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কর্মকারক। তারপরে আমি যদি বলি এখানে যে কার নাম আছে, একজনের নাম নেই, যেমন মাহিন ইসলাম আছে। আমি যদি বলি যে মাহিন স্কুলে যায়, কে স্কুলে যায়, মাহিন। এই কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পেয়েছি সেটা হচ্ছে কর্তৃকারক। আমি বই পড়ি, কি পড়ি, কি দিয়ে প্রশ্ন করে যে আনসার পেয়েছি সেটা কর্মকারক। ছেলেরা বল খেলে, কি দিয়ে খেলে, বল খেলে, বল দিয়ে খেলে, তাহলে এই কি দ্বারা প্রশ্ন করে যেটা পেয়েছি সেটা হচ্ছে করণ কারক। তারপরে হচ্ছে কাকে, দরিদ্রদের ভিক্ষা দেই বা ভিক্ষুককে ভিক্ষা দেই। ভিক্ষা কি আবার কেউ চায় যে ভিক্ষা আমি কিছু পাবো? ভিক্ষা আমরা একবারে দিয়ে দেই, তাই না? তাহলে হচ্ছে যে দরিদ্রদের যে ভিক্ষা দেই সেটা আমরা শতত্যাগ করে দেই এবং সেটা সম্প্রদান কারক। কোথা হতে যদি প্রশ্ন করি এবং সেটা যদি আনসার পাই, যেমন আমি রাজশাহী থেকে এসেছি। কোথা থেকে এসেছি? রাজশাহী থেকে। এই কোথা থেকে এটার আনসার যদি পাই সেটা হচ্ছে অপদান কারক। তারপরে আমি আহ সকালে, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি। কখন ঘুম থেকে উঠি? সকালে। সেটা যদি আমি আনসার করি তাহলে এটা হবে অধিকরণ কারক। এবং অধিকরণ কারকে দুটা প্রশ্ন করা যায়, একটা হচ্ছে কোথায় আর একটা হচ্ছে কখন। আচ্ছা, মন কিছু বলবে? মন, হ্যান্ড রেজ করেছো, কিছু বলবে? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলতে পারো। এবার এইটুকু তো কারকের বেসিক। এবার পড়বো বিভক্তি। বিভক্তি হচ্ছে শব্দের শেষে যে অতিরিক্ত মানে অতিরিক্ত বর্ণ ব্যবহার করি সেটাই হচ্ছে বিভক্তি। কারো কোনো প্রশ্ন আছে? নো কোশ্চেন ম্যাম। মাহিন, মাহিন নো কোশ্চেন, ক্লিয়ার, ওকে। নো কোশ্চেন, ভেরি গুড। আচ্ছা, বিভক্তি হচ্ছে শব্দগুলোর নির্দিষ্ট বিন্যাস, বাক্যের শব্দগুলোর নির্দিষ্ট বিন্যাস থাকে। বিন্যাস মানে সাজানো, সাজানো থাকে। বিন্যাসই সমগ্র বাক্যের অর্থ স্পষ্ট করে দেয়। যেমন হচ্ছে ছেলে বল খেলে। এখন এটাতে আমার কিছু আহ, অস্পষ্ট লাগছে, বুঝতে পারছি না। আমি যদি এখানে ছেলের রা বসাই, রা, এই রাটা কিন্তু যুক্ত করলেই পুরো বাক্যটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? এরকম ছোটখাটো একটা ওয়ার্ড বা কোনো আহ একটা বর্ণ যে যদি বসায় পুরো বাক্যটা যখন ক্লিয়ার করে দেয় সেটাকেই বলবে বিভক্তি। যেমন বাক্যের যথাযথ অর্থ জ্ঞাপনের জন্য বাক্যস্থিত নাম শব্দগুলোর সাথে কখনো কখনো বর্ণ বা বর্ণ সমষ্টি, মানে আমি যেটা বলেছিলাম ছেলের রা, এটা কিন্তু একটা বর্ণ। আবার কখনো কখনো ছেলেদেরও বসাই, এটা দুইটা বর্ণ একসাথে, তাহলে বর্ণ সমষ্টি হলো। এই বর্ণ বা বর্ণ সমষ্টির নামই হচ্ছে বিভক্তি।
বাংলা বাক্যের পদগুলোর পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কারক নির্দেশের জন্য এই বিভক্তির বিশেষ গুরুত্ব আছে। বিভক্তি এত ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট, এটা আসলে বলে বোঝাতে পারবো না। সমাসের তৎপুরুষ সমাস পুরোটাই এই বিভক্তির উপর নির্ভরশীল। তৎপুরুষ সমাসের যে প্রকারভেদ, প্রত্যেকটা বিভক্তি অনুসারে সেই প্রকারভেদ গুলো হয়েছে। সুতরাং বিভক্তির একটা চার্ট যেটা আছে সেটা অবশ্যই মুখস্থ করতে হবে। আচ্ছা, অনেকগুলো কথা জমা হচ্ছে। আচ্ছা ম্যাম, অধিকরণ বুঝিনি, বিভক্তি কখন বসে? আচ্ছা, অধিকরণ বুঝো নাই, সেটার আনসার দিচ্ছি। অধিকরণ হচ্ছে যখন তুমি কোনো বাক্যকে, বাক্যের ক্রিয়া বের করবে প্রথমে। ক্রিয়াকে যখন তুমি কোথায় এবং কখন দ্বারা, যেমন আমি সকালে ঘুম থেকে উঠি, যখন আমি প্রশ্ন করি ঘুম থেকে ওঠা হচ্ছে আমার ক্রিয়া, ঘুম থেকে ওঠা। কখন ঘুম থেকে উঠি সেটা হচ্ছে অধিকরণ কারক। তারপর আমি বলি আমি প্রতিদিন স্কুলে যাই, যাওয়াটা আমার ক্রিয়া। কোথায় যাই? স্কুলে যাই। এই কোথায় এবং কখন দিয়ে যখন প্রশ্ন করে আনসার পাবো, সেটা হচ্ছে আমার অধিকরণ কারক। আরো অনেক মেসেজ যুক্ত হয়েছে, একটু দেখি। জিনিয়া, নো কোশ্চেন। রাতুল ম্যাম, একটু ক্যামেরার অপশনটা অফ করবেন? কেন, কি হয়েছে? আমি তোমার কথা বুঝতে পারিনি। আচ্ছা, হ্যাকার বারবার একই কোশ্চেন, মানে একই কথা বারবার দিবে না। আমি সবার মেসেজই পড়ার চেষ্টা করি। কোন জায়গাটা, কোয়ারটি না কে যেন নাম, কোন জায়গাটা রিপ্লাই করব? আসসালামু আলাইকুম মিস, কে জানে এটা লিখছে, কি লিখেছে? সোমা ম্যাম, অল ক্লিয়ার। আচ্ছা, যে জায়গাটা বুঝবে না সেই জায়গাটুকু উল্লেখ করে তারপর বলবে যে ওই জায়গাটা বুঝি নাই, কারণ পুরোটা বোঝানোটা আমাদের আমার সময় সাপেক্ষ ব্যাপার। ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে কোথায় বিভক্তি বসাবো। কোথায় বিভক্তি বসাবা তুমি, সেটা বাক্যের প্রয়োজন অনুসারে বসাবে। যেমন আমার, আমার আম, আম- আমার বই দিয়ে পড়ানো হয়। এখন আমি বললাম আমা বই পড়া হয়। তা এখানে তুমি তুমি বাক্যটা দেখেই বুঝতে পারছো যে কোন জায়গায় তোমার সমস্যা। আমা কোনো শব্দ হয় না, তাহলে আমার বলতে হবে। এই যে রটা যুক্ত করলাম, এটাও একটা বিভক্তি। তারপরে আমার বই দিয়ে, এই দিয়েটা যদি আমি যুক্ত না করি তাহলে আমি পুরো বাক্যটা বুঝতে পারছি না। যখন কোনো বাক্যে বিভক্তি না বসাই তখন সে বাক্যটা সম্পূর্ণ হয় না। আর যে বাক্যে কোনো বিভক্তি থাকে না তখন তাকে বলা হয় শূন্য বিভক্তি। কোনো বিভক্তি নেই মানেই সেটা শূন্য। আর কারো সমস্যা? নো মিস, আই মিন, কে লিখেছে ওই লেখাটা? আচ্ছা, প্রয়োজনীয় কথা লিখবে। সাবরিনা, অল ক্লিয়ার। নুসরাত ম্যাম, অল ক্লিয়ার। আর কারো কোনো সমস্যা? মন, বিন্যাস বুঝি, বিন্যাস মানে সাজানো। আমি যখন একটা সেন্টেন্স সাজাই, সাবজেক্ট অবজেক্টের পর আই হ্যাভ এ কোশ্চেন, হ্যাকার বলো কি কোশ্চেন? সাবজেক্টের পরে ভার, অবজেক্ট, তারপর ভার্ব বসায়, তাই না? মাহিনের কোনো প্রবলেম নাই। সে বিন্যাসের মধ্যে যখন তুমি অভাব বোধ করবে যে বাক্যটা আমার পুরো সাজানোটা হয়নি, তখনই তুমি বুঝবে যে সেখানে হচ্ছে বিভক্তি প্রয়োজন। অল ক্লিয়ার। আচ্ছা, দেখো বিভক্তি, সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে। এখন দেখো এখানে যদি আমি বিভক্তি ছাড়া বলি তাহলে কি হবে? সন্ধ্যা, আকাশ, চাঁদ, উঠ, উঠে। সন্ধ্যা, আকাশ, চাঁদ, উঠে। এখন বাক্যটা কি বোঝা গেল? আমি যদি সন্ধ্যায় না দেই, অন্তস্থটা না লাগাই, আকাশের একারটা না দেই, চাঁদে কিছু নাই তার মানে শূন্য বিভক্তি, আর উঠেছে ছে যদি না দেই তাহলে কিন্তু আমি বাক্যটা বুঝতে পারবো না। কোন টেন্সে আছে সেটা বোঝার জন্য কিন্তু বিভক্তি প্রয়োজন। নো কোশ্চেন, মুবাশিরা। আচ্ছা, ক্লিয়ার। ম্যাম, ভালো আছি, কোনো প্রশ্ন থাকলে বলবে। আচ্ছা, এখন এই বাক্যে তিনটি নাম শব্দ আছে, সন্ধ্যা, আকাশ, চাঁদ। এবং বিভক্তি সবসময় নাম শব্দে বসবে। নাম শব্দ মানে হচ্ছে প্রপার নাউন, যেগুলোতে প্রপার নাউন, বুঝো তো, যে কোনো কিছুর নামকেই প্রপার নাউন, নাউন বলে আর কি। তো নাম শব্দ যখন বসে, তিনটি নাম শব্দ আছে, একটা সন্ধ্যা, আর একটা আকাশ, আর একটা চাঁদ।
আর উঠেছে হচ্ছে ক্রিয়াপদ। এখন দেখো, সন্ধ্যার সাথে যদি আমি যেটা বললাম অন্তস্থ না বসাই, আকাশের সাথে যদি এ না বসাই, তাহলে এগুলা পুরো বাক্যটা আমি বুঝতে পারবো না। তো আর কোনো বাক্যে যদি কোনো শব্দে যদি কোনো কিছু না থাকে, তার মানে সেটা শূন্য বিভক্তি। তাহলে কি হবে? সন্ধ্যা, আকাশ, চাঁদ, উঠেছে, বোঝা যাবে না। এখন আমি যদি সংজ্ঞায় এক বাক্যে লিখি তাহলে কিভাবে হবে? বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণ সমষ্টি বাক্যের অর্থগ্রাহ্যতায় সাহায্য করে তাদেরকে বিভক্তি বলা হয়। তুমি এত যদি এই এই জায়গাটা যদি খুব খটোমটো লাগে, এভাবে বলতে পারো যে বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণ সমষ্টি বাক্যের অর্থ বুঝতে সাহায্য করে। গ্রাহ্যতায় ব্যাপারটা যদি তোমাদের কাছে অনেক কঠিন লাগে, তাহলে অর্থ বুঝতে সাহায্য করে তাদেরকে বিভক্তি বলে। এটা এভাবে লিখলেও সংজ্ঞাটা হবে। এখন বলছে বিভক্তির প্রয়োজনীয়তা। বিভক্তির প্রয়োজনীয়তা অপরিসীম। প্রথমতই বুঝতে পেরেছো যে আমি বিভক্তি ছাড়া যদি বলি সেই বাক্যটা আমি বুঝবো না। সুতরাং বিভক্তি অতীব প্রয়োজনীয়। বাংলায় এমন অনেক বাক্য আছে যেগুলোর ক্রিয়াপদ নেই। এই যে দেখো, অলরেডি একটা দেয়া আছে, মাঠে মাঠে অজস্র ফসল। এখন এটা তো ক্রিয়াপদ নাই। এখানে যদি আমি বিভক্তিও না দেই তাহলে এটা কি মানে সেন্টেন্সই হবে না, এটা বাক্যই হবে না। কি হবে দেখো, মাঠ মাঠ অজস্র ফসল, বুঝতে পারবে কিছু? তারপর দেখো, ছোট ছোট ডিঙি নৌকাগুলো নদীতে ভাসমান, এখানেও কোনো ক্রিয়াপদ নাই। ছোট ছোট ডিঙি নৌকা, নদী, ভাসমান, বুঝতে পারলে কিছু? তাহলে এই যে ক্রিয়াহীন বা ক্রিয়া থাকলে বা না থাকলে কোন দুটো ব্যাপারেই মানে বিভক্তি প্রয়োজন। দুটো ব্যাপারই, ক্রিয়া থাকুক বা না থাকুক। আর যদি ক্রিয়া না থাকে বিভক্তি অতীব প্রয়োজন। ক্রিয়া নেই বলে এই বাক্যগুলোর অন্তর্গত নাম শব্দগুলোর কারকও নাই, তাই না? আমরা তো ক্রিয়াকে জিজ্ঞেস করি, তাই তো? যে প্রতি ক্রিয়াকে জিজ্ঞেস করলে যে নাম পাওয়া যাবে। যদি কি কি দিয়ে ক্রিয়াকে জিজ্ঞেস করি তাহলে পাবো কি? কর্ম। যদি কে দিয়ে জিজ্ঞেস করি তাহলে পাবো কর্তৃ। তা এখন ক্রিয়াই নেই, জিজ্ঞেসটা করব কাকে? নো কোশ্চেন। মন। অর্থগ্রাহ্যতা মানে অর্থ বুঝতে পারা, অর্থটা আহ মানে বোঝা, বোঝার চেষ্টা করা। গ্রাহ্য করা মানে হচ্ছে অর্থটা আমার বুঝতে পারা, বোধগম্যতা। আচ্ছা, ছোট ছোট এই যে তারপরে এই বাক্যগুলোর অন্তর্গত নাম শব্দগুলোর কারকও নেই, সেজন্য বলা হয় বাংলা বাক্য কারক প্রধান নয়। আচ্ছা, কারক কিন্তু সংস্কৃত থেকে এসেছে। সংস্কৃতের সংস্কৃতে ক্রিয়াহীন কোনো বাক্য নেই, কিন্তু বাংলা বাক্যে কিন্তু ক্রিয়াহীন অনেক বাক্য আছে, সেজন্য বলেছে বাংলা বাক্য কারক প্রধান নয়। কিন্তু বিভক্তি ছাড়া বাংলা বাক্য সঠিকভাবে গঠিত হতে পারে না, এবং বাক্য অর্থগ্রাহ্য মানে বোঝা, অর্থটা বুঝতেও পারা যায় না। গঠিত তো হতে পারেই না। আর তুমি যদি যদি গঠিত করো তুমি, সেটা তুমি বুঝতে পারবে না। তো এই যে উপরে দুটো বাক্য আমি তোমাদেরকে বলে বুঝিয়ে বলে ফেলেছি যে অলরেডি এখানে যদি আমি বিভক্তি না দেই তাহলে আমরা কিছুই বুঝবো না, এবং বাক্য হিসেবে এটা হবে ত্রুটিপূর্ণ, মানে ভুল। তো প্রথম বাক্যে বিভক্তি, দ্বিতীয় বাক্যে তে বিভক্তি, দুটি বাক্য। এই যে বিভক্তিটা বসালাম, বসানোর পরে এটা সাজানোটা, বিন্যাস মানে সাজানো, সাজানো এবং অর্থ দুটোই ঠিক করে দিয়েছে, না হলে কিন্তু ভুল হতো। তো গাছের পাতায় পাতায় শিশির লেগে আছে, আমি যদি এটা বলি গাছ, পাতা, রাত, শিশির, লেক, লেকে আছে, তো হচ্ছে ক্রিয়া, ক্রিয়া বাদ দিয়ে নাম শব্দগুলোকে বলি গাছ, পাতা, রাত, শিশির, হলো না? বাক্য হলো নাকি অর্থ হলো? কোনোটাই হলো না। সুতরাং বাক্যের গঠনগত দিক মানে সাজানোর দিক এবং অর্থগত দিক দুটোর জন্যই আমাদের বিভক্তি দরকার। এই জন্য বলেছে কারক তোমার পড়লেও চলবে, না পড়লেও চলবে, কিন্তু বিভক্তি ছাড়া বাংলা ব্যাকরণ হবে না। সুতরাং এই যে এই যে আমি যেটা বললাম, সুতরাং বিভক্তি অতীব প্রয়োজনীয়। এখানে একটা কোশ্চেন হতে পারে, বিভক্তি কাকে বলে, বিভক্তি প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। এই পুরো ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বলবে। তার মানে এই না যে একদম নিজে মানে মুখস্থ করে করে প্রতি লাইন বাই লাইন লিখতে হবে, নিজে নিজে পড়লেও করতে পারো। এখানে যে এই উদাহরণটা আছে, এই উদাহরণ ছাড়া অন্য উদাহরণ দিয়েও তুমি ব্যাখ্যা করতে পারবে। কিন্তু ব্যাপারটা কিন্তু তাই।
মোট কথা আমাকে তোমাকে বোঝাতে হবে যে বাংলা বিভক্তি ছাড়া বিন্যাসও ঠিক হয় না, অর্থগত দিকও ঠিক হয় না, এটুকু বোঝাতে পারলেই হবে। নতুবা মানে নয়তো, হয় এটা হবে নয়তো ওইটা হবে, এটাকেই নতুবা বলে। আরো কারো যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি প্রশ্নটা করবে, প্রশ্ন না করলে জানতে পারবে না। এবার যে বিভক্তি কি জানলাম, বিভক্তি প্রয়োজনীয় সেটাও বুঝলাম, এখন বিভক্তি কয় প্রকার? দুই প্রকার। বিভক্তি দুই প্রকার। এতক্ষণে আমরা কিন্তু শব্দ বিভক্তি বা নাম বিভক্তির কথা বলেছি, যেটা হচ্ছে নাউন। আর আরেকটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। ওই যে একটু আগে বলছিলাম, ক্রিয়া বিভক্তিও কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি, দেখো এখানে উঠেছে পড়েছি, তাই না? তো মূল শব্দটা হচ্ছে উঠে বা উঠ, এর সাথে যুক্ত হয়েছে এছে, এজন্য এটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। ঠিক আছে? তাহলে বিভক্তি দুই প্রকার, একটা হচ্ছে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। শব্দ বা নাম পদের সাথে যেসব বিভক্তি যুক্ত হয় সেগুলোকে বলে, আ- আগেই বলছি, যেগুলো হচ্ছে বিশেষ্য কিংবা নাউন। নাউন তো বলা যাবে না, বিশেষ্যের সাথে, বিশেষ্য মানেই তো নাম। শব্দ বা নাম পদের সাথে যেসব বিভক্তি যুক্ত হয় সেগুলোকে বলে শব্দ বা নাম বিভক্তি। এই শব্দ বা নাম বিভক্তির একটা চার্ট আছে, একটু পরেই দেখতে পারবে। সেই চারটা একদম চোখ বন্ধ করে মুখস্থ করে ফেলতে হবে। এখন দেখো, ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে মূল শব্দ হচ্ছে ভিক্ষুক, মূল নামটা হচ্ছে ভিক্ষুক, আমি যুক্ত করেছি কে, এই কেটা যুক্ত করেছে, এই কেটা হচ্ছে বিভক্তি। কোন বিভক্তি সেটা জানার জন্য চারটা পড়তে হবে, এটা বেসিক্যালি দ্বিতীয় বিভক্তি। সেটা আমি কিভাবে জানলাম একটু পরেই বলছি। ক্রিয়া বিভক্তি, ধাতু বা ক্রিয়াপদের সাথে যেসব বিভক্তি যুক্ত হয় তাদেরকে বিভক্তি বলে। যেমন তিনি বাড়ি যাবেন, এখানে ক্রিয়া হচ্ছে যাবেন, কিন্তু ক্রিয়ার মূলটা হচ্ছে যা, মূল শব্দটা হচ্ছে যা, যা এর সাথে আমি যুক্ত করেছি ইবেন, যায়, যাইবেন বা যাবেন, ইবেন বা বেন, এই দুটো যুক্ত করেছি, তাহলে এটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। শব্দ বিভক্তির সঙ্গে কারকের, ক্রিয়া বিভক্তির সাথে কাল ও পুরুষের প্রত্যক্ষ সম্বন্ধ রয়েছে, এখানে খুব ভালো একটা অবজেক্টিভ হবে। শব্দ বিভক্তির সাথে ক্রিয়া কারকের সম্পর্ক আছে, আর ক্রিয়া বিভক্তির সাথে কাল ও পুরুষের, কাল মানে হচ্ছে আহ কি বলে ওটাকে, টেন্স, কাল কিন্তু টেন্স। আর পুরুষ হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, পার্সন। ইংরেজিতে যদি রিলেট করতে চাও তাহলে এইভাবে রিলেট করতে পারবে। উম, তাহলে শব্দ বিভক্তির সম্পর্ক আছে কারকের, ক্রিয়া বিভক্তির সম্পর্ক আছে টেন্স এবং কাল এবং পুরুষের প্রত্যক্ষ সম্বন্ধ আছে। এখান থেকে দুটো অবজেক্টিভ হবে, শব্দ বিভক্তির সাথে কার সম্পর্ক আছে আর ক্রিয়া বিভক্তির সাথে কার সম্পর্ক আছে। আরেকটা ব্যাপার হচ্ছে শব্দ বিভক্তির সাথে কিন্তু সমাসেরও সম্পর্ক আছে, একটু আগেই বলছিলাম যে তৎপুরুষ সমাস, সমাসের একটা ভাগ তৎপুরুষ সমাস, পুরোটাই এই শব্দ বিভক্তির উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, এখন আমি একটু আগে বলেছিলাম দ্বিতীয় বিভক্তি, কিভাবে জানলাম আমি দ্বিতীয় বিভক্তি? তার আগে আমি একটু প্রশ্ন নিয়ে নিই। দ্বিতীয় বিভক্তি বলছি, কিভাবে জানলাম আমি দ্বিতীয় বিভক্তি? অজস্র মানে অনেক। কারো কোনো সমস্যা থাকলে ডিরেক্ট কোশ্চেন করবে। আচ্ছা, দ্বিতীয় বিভক্তি আমি কিভাবে জানলাম? বিভক্তি হচ্ছে শব্দ বিভক্তি, শুধু বিভক্তি না, বিভক্তি দুই প্রকার, শব্দ বিভক্তি আবার সাত প্রকার। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এই পুরো চারটা একদম মুখস্থ। HW, এটা এটা হচ্ছে HW, এই চারটা মুখস্থ এবং লিখে আমাকে হোয়াটসঅ্যাপে দিবে প্রত্যেকে। আপু চোখ বন্ধ করলে দেখো, দেখা লাগবে না, মানে পড়তে পড়তে এমন অবস্থা হয়ে যাবে যে তুমি চোখ বন্ধ করেও বলতে পারছো। ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে? ওকে ম্যাম। এটা ছাড়া কিন্তু নেক্সট ক্লাস করা যাবে না। গ্রুপে আপনার হ্যাঁ আমার নাম্বার দেয়া আছে, গ্রুপে আমার নাম্বার দেয়া আছে, 01521 দিয়ে আমার নাম্বার। আচ্ছা, এবার দেখো প্রথমা বিভক্তি কিভাবে বলবো, যেটা প্রথমা বিভক্তি এটা একটু বুঝিয়ে বলছি।
প্রথমা বিভক্তি হচ্ছে শূন্য। শূন্য বিভক্তি অ, এ, অন্তস্থ তে। একটু আগে দেখো দুইটা কোশ্চেন, দুইটা উদাহরণ পড়েছিলে তাই না? এই দেখো, মাঠে মাঠে অজস্র ফসল। মাঠে, মূল শব্দ হচ্ছে মাঠ, আমি যুক্ত করেছি কি, এ। এটা যদি থাকে তাহলে এই দেখো, এ মানে হচ্ছে প্রথম বিভক্তি। একটু বোঝার চেষ্টা করো। আরেকটা ছিল চাঁদ, চাঁদের একটা ছিল, এই যে সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে, দেখো সন্ধ্যায় অন্তস্থীয়, আকাশে এ, এবং চাঁদ, চাঁদে কিছুই বসে নাই, কিছু না বসা মানেই শূন্য বিভক্তি। তাহলে এই যে অন্তস্থ ও, এ এবং শূন্য বিভক্তি প্রত্যেকটাই কিন্তু প্রথমা বিভক্তি। শূন্য, অ, অন্তস্থ, প্রত্যেকটাই হচ্ছে প্রথমা বিভক্তি। আর এটা হচ্ছে এক বচনে। বহু বচন হচ্ছে রা, এরা, গুলি, গণ। যদি আমি বলি গরুগুলো মাঠে চড়ছে, এই যে গুলো বললাম, সেটা হচ্ছে প্রথমা বিভক্তির বহু বচন। ঠিক আছে, গুলো দেখলেই বলবো আমরা প্রথমা বিভক্তি। এবং গরু গুলো বলছি কারণ গরু অনেকগুলো। এটুকু কি ক্লিয়ার? প্রথমা বিভক্তি কি ক্লিয়ার? নুসরাত ম্যাম, অন্তত তো ফার্স্ট এবং সেভেন বিভক্তি তেও আছে, তাহলে কেমনে বুঝবো? আচ্ছা, অন্তত তো দুটাই বোঝায়, কিন্তু বেসিক্যালি বোঝায় সপ্তমীকে। সপ্তমীটাই অধিকতর রাইট। দুটোই বোঝায় কিন্তু সপ্তমীটাই বুঝে বেশি, সপ্তমীটাই মিন করে বেশি। আর কারো কোনো সমস্যা? এবার দ্বিতীয়া বলেছিলাম ভিক্ষুককে ভিক্ষা দাও, এই যে কে বলেছিলাম দ্বিতীয়া বিভক্তি, এবং ভিক্ষুক একজন ছিল, সেজন্য এটা এক বচন। যদি ভিক্ষুক দের বলতাম তাহলে হতো বহু বচন। তৃতীয়া বিভক্তি, কলম দিয়ে ভালো লেখা হয়। একটা কলম দিয়ে বলছি সেজন্য তৃতীয়া বিভক্তি। যদি বলি এই কলমগুলো দিয়ে, বা এই কলম দিয়ে, কলমগুলো দ্বারা, দ্বারা দিয়া কর্তৃক, একই কথা। যদি বলি তাহলে সেটা হচ্ছে তৃতীয়া বিভক্তির বহুবচন। চতুর্থ, চতুর্থী আর দ্বিতীয়া সেম। চতুর্থ ও দ্বিতীয়া সেম, কিন্তু পার্থক্য হচ্ছে চতুর্থকে একদম সম্প্রদান করে দেওয়া হয়। হ্যাঁ, যে ভিক্ষুককে ভিক্ষা দাও, এটা কেটাও চতুর্থীও হতে পারে। সম্প্রদান করা মানে দান করে দেওয়া। দান করা বোঝাতে যদি আমি কে রে রে বোঝাতে বোঝাই তাহলে সেটা হবে চতুর্থ বিভক্তি। আর আমি যদি অনেক অনেক কাউকে দান করি, অনেক কাউকে দিয়ে দেই, অনেক অনেক মানুষকে দেই, সেটা হবে বহুবচন, চতুর্থ বিভক্তি। কারো কোনো প্রশ্ন? মন ক্লিয়ার? আচ্ছা, মাহিন ক্লিয়ার, ক্লিয়ার। শ্যাম্পু কি? মাহিন কি বলছো একটু ঠিক করে বলো। ওকে। সাবরিনা, SW টা, এই যে এই যে একটা চার্ট যেটা দিলাম, এই চারটা একদম মুখস্থ, কণ্ঠস্থ, ঠোঁটস্থ। আমাকে লিখে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবে। নো কোশ্চেন। ঠিক আছে ম্যাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স গুলো এবং গণ? আচ্ছা, গুলো এবং গণ একই, কিন্তু মানে ধরো আহ, উচ্চ উন্নত প্রাণীদের বেলায় রা, এরা বুঝায়। আর যদি প্রাণী উন্নত না হয় তখন গুলো বলে। আর ছাত্র গণ বলে। গণ, রা, এরা, এরা হচ্ছে উন্নত প্রাণীর ব্যাপারে বোঝায়। তোমরা যারা এক বচন বহু বচন পড়েছো সেখানে এই সেই চ্যাপ্টারে এই ব্যাপারগুলো আছে। কোন জায়গায় আমরা গুলো বসাবো, কোন জায়গায় গণ বসাবো, কোন জায়গায় দের বসাবো। উন্নত প্রাণীবাচক শব্দে রা, এরা, গণ বোঝায়। আর মানুষ ছাড়া অন্য প্রাণী বোঝালে গুলো বোঝায়, বৃন্দ বোঝায়, পাল বোঝায়, যেমন হাতির পাল। এগুলো হচ্ছে বহু বচনের চ্যাপ্টারে আছে। আচ্ছা, ক্লিয়ার। মাহিন, আচ্ছা, ঠিক আছে। তারপরে পঞ্চমী, এই যে হতে থেকেছে, যেমন আমি চট্টগ্রাম থেকে এসেছি, এই যে থেকে বললাম, সেটা হচ্ছে আমি একা এসেছি, এক বচন, সেজন্য থেকে। আবার আমি ওর, আমি কি বললাম, তারা রাজশাহী থেকে এসেছে,
হ্যাঁ, বা তাদের থেকে আমি ভালো। অনেক মানুষের থেকে যদি বহু বচন হয় তাহলে দের হতে দিগের হতে, দের হতে দিগের চেয়ে। ইম্পর্টেন্ট ষষ্ঠী, র, র এর। যেমন হচ্ছে এই আমার, আমি যদি বলি আমার তাহলে শুধু র ব্যবহার করেছি। আর যদি বলি চাঁদের চেয়ে সূর্য ভালো, এই যে চাঁদের, চাঁদ যোগ এর, দুটা এর, এর যুক্ত করেছি, তাহলে হবে চাঁদের। দুটোই হবে এক বচনে, একজনকে বোঝালে বা একটা জিনিসকে বোঝালে হবে র এর। আর যদি বহু বচন বোঝাই, দিগের, দের, গুলির, গণের। সপ্তমী হচ্ছে এই অন্তস্থ তে এতে। সপ্তমী আর প্রথমার সাথে তে অন্তস্থ অ তে এই দুটা মিল আছে, কিন্তু অন্তস্থ ও আর তে থাকলে অবশ্যই সপ্তমী লিখবে। আর বহুবচনে দিগে, দিগেতে, গুলিতে। অবশ্যই এই চারটা মুখস্থ না করলে তোমরা কারক বিভক্তি তো পারবেই না, সমাসও পারবে না। কারণ সমাসে দ্বিতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ সমাস, চতুর্থী তৎপুরুষ সমাস এটার উপর ডিপেন্ড করেই আছে। এটা সুতরাং এটা মুখস্থ করা জরুরি। ম্যাম এই বক্সটা কি বহু বচনটাও? হ্যাঁ হ্যাঁ, বহু বচনটাও। না হলে কিভাবে হবে? শুধু এক বচন পড়লে হবে না, বহু বচনটাও লাগবে ম্যাম। এটা কি হ্যাঁ, ছক আকারে লিখলে তোমার জন্যই মুখস্থ করা সোজা। এবার দেখো কর্তৃকারক, মানে মাঝখানে আমরা বিভক্তি পড়ে নিলাম। এবার আমরা আবার কারকে ফিরে যাচ্ছি। মনে আছে তো কারকের কথা? যে কোনো ক্রিয়াকে যখন প্রশ্ন করব, প্রশ্ন করে যে উত্তর পাবো, এবং প্রশ্নের ধরনগুলো কিন্তু চেঞ্জ হবে। কখনো কখনো কে দিয়ে প্রশ্ন করব, কখনো কি বা কাকে, কি দ্বারা, কাকে, এগুলো দিয়ে যখন প্রশ্ন করব তখন হচ্ছে যেটা উত্তর পাবো সেটা সেই কারক। কারক বলেছিলাম কয় প্রকার? 6 প্রকার। প্রথমে হয়েছে কর্তৃকারক। যেমন পাখি ডাকে, কে ডাকে? পাখি। কে ডাকে যখন আনসার পেয়েছি পাখি, তার মানে পাখি হচ্ছে কর্তৃকারক। সে যায়, এখানে ক্রিয়া হচ্ছে যায়। কে যায়? সে যায়, তাহলে সেটা হচ্ছে কর্তৃকারক। বুলবুলিতে ধান খেয়েছে, কে ধান খেয়েছে? বুলবুলিতে, তাহলে কর্তৃকারক। কর্তৃকারক, কিন্তু আবার বলতে হবে কি বিভক্তি। যেমন পাখির ব্যাপারে কোনো বিভক্তি যোগ হয় নাই, সে ব্যাপারেও কোনো বিভক্তির যোগ হয়নি, তার মানে শূন্য বিভক্তি। আবার বুলবুলি তে, তে যুক্ত হয়েছে, তাহলে কি বিভক্তি? একটু আগে আমরা পড়েছিলাম তে প্রথমে বা সপ্তমী, এখানে সপ্তমী বলবে। বুলবুলিতে ধান খেয়েছে, সপ্তমী বিভক্তি। কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। ঠিক আছে? উম, তাহলে আমি যদি সংজ্ঞা করে লিখি, যে ক্রিয়া সম্পাদন করে, মানে কাজটা যে করে, কাজটা যে করে তাকে বলি আমরা কর্তা। আর কর্তার সাথে ক্রিয়ার যে সম্পর্ক সেটাই হচ্ছে কর্তৃকারক। এই পর্যন্ত বুঝতে পেরেছো? এই পর্যন্ত কি বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? হ্যাঁ অবশ্যই প্রশ্ন করো। কি কোশ্চেন আছে মারুফ? মাহিন, হ্যাঁ মাহিন সবসময় ক্লিয়ার। নো কোশ্চেন, ওকে। যার কোশ্চেন আছে অবশ্যই কোশ্চেন করবে। আচ্ছা ক্লিয়ার। ইয়েস ম্যাম, অল ক্লিয়ার। ম্যাম আই আন্ডার, নো কোশ্চেন, ওকে। সেভেন্থ বিভক্তি কিভাবে বুঝবো? আরে বিভক্তি তুমি সপ্তম বিভক্তি কিভাবে বুঝবে? সপ্তম বিভক্তিটা মুখস্থ করলেই বুঝবে। এ অন্তস্থ তে অতে, তে অতে থাকবে। এই যে দেখো বুলবুলিতে তে আছে, তাহলে এটা কি বিভক্তি বলো? জি ম্যাম বুঝছি। জুনায়েদ হামিম। ম্যাম আজকে না, আজকে কুछ নেই। আজকে এইচডব্লিউ আছে। আচ্ছা ক্লিয়ার। তারপরে যাচ্ছি, কর্তৃকারকেরও আবার প্রকারভেদ আছে। ঠিক আছে? প্রথমত হচ্ছে কারক 6 প্রকার। 6 প্রকারের প্রথমটা হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক আবার দেখো 3 প্রকার। একটা হচ্ছে মুখ্য কর্তা, যে নিজেই ক্রিয়া সম্পাদন করে। যেমন হচ্ছে আমি বই পড়ি, বইটা আমিই পড়ি, তাহলে হচ্ছে আমি মুখ্য কর্তা। মানে হচ্ছে আমি মেইন। যেমন ঘোড়া গাড়ি টানে, ঘোড়া একাই গাড়ি টানে, সরাসরি টানে। মুষলধারে বৃষ্টি পড়ছে, বৃষ্টি সরাসরি পড়ছে, একাই পড়ছে।
তাহলে এটা হচ্ছে মুখ্য কর্তা। আর প্রযোজক কর্তা হচ্ছে আমি আরেকজনকে, যেমন আমি কাজের বুয়াকে বললাম এটা কর, ওটা কর, মানে আমি এখানে কর্তা কিন্তু করছে আরেকজন। মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে, তাকে ক্রিয়া সম্পন্ন করায়, তখন তাকে বলা হয় প্রযোজক কর্তা। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা কিন্তু সরাসরি চাঁদ দেখছে না, শিশুটা চাঁদ দেখছে, কিন্তু করাচ্ছে কে? মা। ঠিক আছে, মা এখানে প্রযোজক কর্তা। এখানে অবজেক্টিভ হবে, যেমন এখানে এই এই উদাহরণটাই থাকবে, বলবে এখানে কি এটা কোন কর্তা, বা মুষলধারে বৃষ্টি পড়েছে উদাহরণটা থাকবে, জিজ্ঞেস করবে কোন কর্তা। মা এই শিশুকে চাঁদ দেখাচ্ছেন, জিজ্ঞেস করবে এটা কোন কর্তা। তারপরে আছে প্রযোজ্য কর্তা। এই যে প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটা করায়, সে হচ্ছে প্রযোজ্য কর্তা। ধরো আমি আমার কাজের বুয়াকে দিয়ে কাজ করাচ্ছি, তাহলে আমি হচ্ছে প্রযোজক কর্তা, কিন্তু আমার কাজের বুয়া হচ্ছে প্রযোজ্য কর্তা। আবার এই যে দেখো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা হচ্ছে প্রযোজক কর্তা, কিন্তু যে চাঁদ দেখছে শিশু, শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা। শিক্ষক ছাত্রগণকে পড়াচ্ছেন, শিক্ষক হচ্ছে প্রযোজক কর্তা, ছাত্রগণ যে পড়ছে, কাজটা করছে, সে হচ্ছে প্রযোজ্য কর্তা। আবার দেখো ব্যতিহারী কর্তা, এক দুটি কর্তা একই জাতীয় কাজ সম্পন্ন করে, হ্যাঁ, তাহলে তাকে বলা হয় ব্যতিহার কর্তা। দুটি কর্তা সেম সেম, তারা বা বিপরীত হতে পারে, যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়, তাই না? বাঘ আর মহিষ কিন্তু আলাদা জায়গায়। বাঘ অনেক হিংস্র, চাইলে মহিষকে খেতে খেয়ে ফেলতে পারে, কিন্তু বাঘ মহিষ দুজন মিলেই এক ঘাটে জল খায়, মানে একই কাজ করছে। শিয়ানে শিয়ানে লড়াই, দুজনেই সমান, যেখানে একই কাজ করছে, লড়াই করছে। একই কাজ যদি দুটি কর্তা একসাথে করে, সেটা হচ্ছে ব্যতিহার কর্তা। কারো কোনো প্রশ্ন আছে? মিস, কালকে আমার স্কুল খোলা। স্বাভাবিক, কালকে রবিবার, স্কুল খোলা থাকবেই। ম্যাম, আমার মাথার উপর দিয়ে যায়। মাথার উপর দিয়ে যায়, মাথাটা ঢেকে রাখো তাহলেই তো হয়। তোমার মাথাকে বাঁচাও। থ্যাংক ইউ। বাক্য শহীদ, শহীদ মানে সাথে, বাক্য শহীদ মানে বাক্যের সাথে। এই যে এরকম ছোটখাটো প্রশ্ন করবে সব সময়, নো মিস এতদিন ভ্যাকেশন ছিল, আচ্ছা এতদিন ভ্যাকেশন ছিল, সব স্কুলই তো খোলা খোলা হয়ে গিয়েছিল তো। ওকে, তাহলে আমাদের কর্তৃকারকের কর্তৃকারকের প্রকারভেদ সহ কর্তৃকারক পড়া শেষ। এখন দু একটা আমরা উদাহরণ দিব, দেখব। যেমন শিহাব বই পড়ে, শিহাবের সাথে কোনো বিভক্তি যুক্ত নেই, সুতরাং কর্তৃকারকে প্রথমা বিভক্তি। তারপরে শিমুলকে যেতে হবে, কে কে যাবে? শিমুল যাবে। শিমুলকে যেহেতু যেতে হবে, কে, দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে, তাহলে দ্বিতীয় বিভক্তি, কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তি। নজরুল কর্তৃক, কর্তৃক মানে দিয়ে, নজরুল কর্তৃক অগ্নিবীণা রচিত হয়েছে, দ্বারা দিয়া কর্তৃক হচ্ছে তৃতীয় বিভক্তি, তাহলে কর্তৃকারকে তৃতীয় বিভক্তি। আমার খাওয়া হয়নি, র এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি, তাহলে কর্তৃকারকে ষষ্ঠী বিভক্তি। ছাগলে কিনা খায়, এ সপ্তমী বিভক্তি, তাহলে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। এরপরে আছে কর্মকারক, আগে যে বলেছিলাম কি দিয়ে কোশ্চেন করলে যা যে আনসার পাবো সেটা হচ্ছে কর্মকারক। আবার আরেকটা সংজ্ঞা হচ্ছে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় কর্মকারক। যাকে আশ্রয় মানে যে কাজটা কর্তা, কর্তা যে কাজটা করে, যে কাজটা কর্তা করে সেটাই হচ্ছে কর্মকারক। যেমন হচ্ছে আমি বই পড়ি, আমি বইকে আশ্রয় করেই পড়ছি, সুতরাং আমার কর্তা মানে কর্ম হচ্ছে বই পড়া, বই পড়া তো হচ্ছে ক্রিয়া, আমি হচ্ছে কর্তা, আমি আশ্রয় করছি বইকে, সুতরাং বই হচ্ছে কর্ম। দেখো উপরে বলছে, উল্লেখিত বাক্যতে ঘোড়া গাড়ি টানে, সাহেদ বই পড়ে। ঘোড়া হচ্ছে কর্তৃকারক, টানে হচ্ছে ক্রিয়া, তো আশ্রয়টা করেছে কাকে? গাড়িকে। আবার সাহেদ হচ্ছে কর্তৃকারক, পরে হচ্ছে ক্রিয়া, আশ্রয় করেছে বই।
ঠিক আছে। এখন দেখো পুলিশ ডাকো, পুলিশে কোনো বিভক্তি নাই, তাহলে কর্মকারকে শূন্য বিভক্তি। আমি তাকে চিনি, কি বা কাকে প্রশ্ন করলে আনসার যে পাবো সেটাই কর্মকারক, তাহলে কাকে আমি কাকে চিনি, তাকে। তাহলে এখানে কে আছে, তার মানে দ্বিতীয় বিভক্তি। আমি বলের সঙ্গে ছেলেটি বলের সঙ্গে যুদ্ধ করে, র আছে, তাহলে ষষ্ঠী বিভক্তি। জিজ্ঞাসিব জনে জনে, অন্ত আছে তাই না, তাহলে অন্তস্থীয় তে তে এতে, চারটা হচ্ছে সপ্তমী বিভক্তি, তাহলে কর্মকারকের সপ্তমী বিভক্তি। করণ কারক বলেছিলাম, করণ কি দিয়ে কোশ্চেন করলে যে আনসার পাওয়া যায় সেটা হচ্ছে করণ কারক। আর যেহেতু কিছু দিয়ে হয়, তাহলে সেই কিছুটা যন্ত্র হতে পারে, উপায় হতে পারে, বা সাহায্য। মোট কথা কোনো কিছুর সাহায্যে যদি কিছু হয় সেটাই হচ্ছে করণ কারক। তাহলে ক্রিয়া নিষ্পত্তির ব্যাপারে যা প্রধান সহায় তাই হচ্ছে করণ। তো এটা অনেক খটোমটো শব্দ মনে হতে পারে, ব্যাপারটা হচ্ছে কোনো কাজ করার ক্ষেত্রে যেটা আমাদেরকে হেল্প করে। ধরো আমি বল খেলছি, না আমি কলম দিয়ে লিখছি, কলমটা আমাকে এই লেখার ব্যাপারে হেল্প করছে, তাহলে এটা হচ্ছে করণ কারক। কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে, যেমন ছেলেরা বল খেলে, বন্যায় দেশ প্লাবিত হয়, কলমটি সোনায় মোড়া। করণ কারকে সাধারণত তৃতীয়া বিভক্তি হয়। কারো কোনো প্রশ্ন আছে? ম্যাম, ম্যাথের চেয়েও বেশি কঠিন? আচ্ছা, তোমাদের মাইন্ডসেট যদি কঠিন মনে করো তাহলে কঠিন, যদি মনে করো যে না এটা খুবই ইজি তাহলে ইজি। আসলে আমরা যা মানে চাই সেটাই হয়, যা চাই না সেটা হয় না। মিস, আমার যতটুকু বোঝা লাগবে তাই বুঝছি। তোমার কতটুকু বোঝা লাগবে? তুমি সেই অনুযায়ী একটা বই লিখে ফেলো যে আমার এটুকু বোঝা লাগবে। মাহিন, কি না, বুঝতে পারছি না। আচ্ছা, করণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ হচ্ছে, ছেলেরা বল খেলে, বলের সাথে কোনো বিভক্তি নাই, তার মানে শূন্য বিভক্তি বা প্রথমা বিভক্তি। তাহলে হচ্ছে করণ কারকে প্রথমা বিভক্তি। আমরা কান দ্বারা শুনি, দ্বারা আছে, দ্বারা তৃতীয়া, সুতরাং করণ কারকের তৃতীয়া বিভক্তি। এই সন্তান হতে দেশের মুখ উজ্জ্বল হবে, সন্তান হতে থেকে চেয়ে হচ্ছে পঞ্চমী, তাহলে করণ কারকে পঞ্চমী বিভক্তি। ষষ্ঠী হচ্ছে তার মাথায় লাঠির আঘাত করো না, লাঠির আছে, তাহলে এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। সপ্তমী হচ্ছে আকাশ মেঘে ঢাকা, এই অন্তস্থ হচ্ছে সপ্তমী, আর এটা হচ্ছে করণ কারকের সপ্তমী। এরপরে সম্প্রদান, সম্প্রদান আগেই বলেছিলাম, শতত্যাগ করে দান বা স্বেচ্ছায় দান, মানে আমি ইচ্ছা করে পুরোটাই দিচ্ছি, মানে দিয়ে দিচ্ছি, যেটা আমি আর কোনো কিছু পাওয়ার আশা করি না। এখানে দেখো একটু কঠিন লাগতে পারে, যাকে শত ত্যাগ করে কোনো কিছু দান করা হয় সেই দান গ্রহীতাকে মানে যাকে দান করছি তাকে বলছি সম্প্রদান কারক। এই যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও, অন্ধজনে দেহওয়াল, অন্ধজনে দেহওয়াল মানে যে অন্ধ তাকে আলো দাও, দেহ মানে দেয়া। বস্ত্রহীনে বস্ত্র দাও, যার বস্ত্র নেই তাকে বস্ত্র দাও। ঠিক আছে। তো যা শত ত্যাগ করে না বোঝালে সম্প্রদান কারক হবে না, মানে আমি যদি পাওয়ার আশা রাখি, একবারে দান না করি, তাহলে সেটা হচ্ছে সম্প্রদান কারক হবে না। যেমন ধোপাকে কাপড় দাও, ধোপাকে কাপড় দিয়ে কি আমরা ওই কাপড় আর ফেরত নেই? যদি কাপড় ফেরত নাও তাহলে তোমরা এটা সম্প্রদান কারক হবে না, কারণ ধোপাকে আবার ফেরত দেয়, মানে ধোপা থেকে আবার কাপড় আমরা ফেরত নেই, সুতরাং এটা আমরা ইচ্ছা করে দান করি না, কাজে দান করি। সুতরাং এটা হচ্ছে সম্প্রদান কারক হবে না, এটা দ্বিতীয় হবে। এক্ষেত্রে ধোপা সম্প্রদান কারক নয়, ধোপাকে কাপড় কখনোই শতত্যাগ করে দেওয়া হয় না। আচ্ছা, সংস্কৃত ব্যাকরণের অনুসরণে বাংলা ভাষায় সম্প্রদান কারকের ব্যবহার চলে আসছে, কিন্তু সম্প্রদান কারক ও কর্মকারকের বিভক্তি চিহ্ন এক, তাই না? দ্বিতীয় বিভক্তি কে রে, চতুর্থী বিভক্তি, সম্প্রদান কারকে চতুর্থ বিভক্তি হয়, তো চতুর্থী বিভক্তিও কে রে, সেজন্য অনেকে এটাকে দ্বিতীয় মানে আলাদা করে বলতে অস্বীকার করে। সম্প্রদান কারকে সাধারণত চতুর্থ বিভক্তি হয়, এছাড়া প্রথমা বিভক্তিও হয়, যেমন গুরু দক্ষিণা দাও।
গুরু দক্ষিণা মানে গুরু, গুরু যে হচ্ছে টিচার, টিচারকে বলে গুরু, শিক্ষক, যার কাছ থেকে কিছু শিক্ষা পাই। তো শিক্ষককে দক্ষিণা দিতে হবে। দক্ষিণা মানে হচ্ছে কোনো বিনিময়ে কিছু দেওয়া হয়, এটা টাকা পয়সা হতে পারে কিংবা অন্য কিছু হতে পারে। দক্ষিণা আসলে কোনো কিছু দিয়ে ইয়ে করা ঠিক না। দক্ষিণা যে কোনো জিনিস হতে পারে। সেটা হচ্ছে কোনো বিভক্তি নাই, সেজন্য প্রথমা বিভক্তি। দরিদ্রকে দান করো, এখানে চতুর্থ বিভক্তি, দরিদ্রকে আমরা শতত্যাগ করে দান করি। ভিক্ষুকদের, অনেকগুলো ভিক্ষুক, সেজন্য এটা দের হয়েছে। ষষ্ঠী বিভক্তি। সপ্তমী, দিনে দয়া করো। দিন মানে হচ্ছে যে একদম দরিদ্র, তাকে দয়া করো। আচ্ছা, এরপরে আমরা অপদান করক বলছি। যা থেকে কোনো কিছু বিচ্যুত, বিচ্যুত মানে আলাদা হয়ে গিয়েছে। পতিত, পড়েছে, গাছ থেকে পড়ে না, সেটাকে বলে পতিত। গৃহীত, গৃহীত মানে নেওয়া হয়েছে। হ্যাঁ। জাত, জাত মানে উৎপন্ন হয়েছে, জন্ম হয়েছে, জন্ম থেকে জাত। রক্ষিত, রক্ষা করা। বিরত, দূরে থাকা। দূরীভূত, দূর করে দেওয়া। উৎপন্ন, উৎপন্ন তো বোঝাই যায় উৎপাদন করা বা নতুন কিছু হওয়া। এবং যা দেখে ভীত হয় সেগুলোকেই বলে অপাদান কারক। এই এই কয়েকটা মাথায় রাখতে হবে। যেমন বিচ্যুত দিয়ে উদাহরণ দিয়েছে, বৃক্ষ থেকে পাতা ঝরে যায়। বিচ্যুত মানে নিজে নিজেই আলাদা হয়ে যায়। বৃক্ষ থেকে পাতাকে আলাদা করতে হয় না, নিজে নিজেই পড়ে যায়। মেঘে বৃষ্টি হয়। মেঘে বৃষ্টি হয় বলতে মেঘ, মেঘ থেকে বৃষ্টি হয়, তাই না? এটা উপর থেকে পড়ে, মেঘ থেকে পড়ে, যে তার মানে এই জন্য পতিত। গৃহীত হচ্ছে মানে পাওয়া। গৃহীত মানে গ্রহণ করা, গ্রহণ থেকে গৃহীত এসছে। ঝিনুক থেকে মুক্তা মেলে, ঝিনুক থেকে মুক্তা পাই। যা তো আমি বলেছিলাম জন্ম নেওয়া বা উৎপন্ন করা, উৎপন্ন করা না, জন্ম নেওয়া, জমি থেকে ফসল পাই, জমি থেকে ফসল জন্মায়। রক্ষিত, রক্ষা করা, বিপদে মোরে রক্ষা করো। বিরত, দূরে থাকা, পাপে বিরত হওয়া, পাপ থেকে দূরে থাকো আর কি। দূরীভূত, দেশ থেকে বিপদ চলে গিয়েছে, দূর হয়ে গিয়েছে। উৎপন্ন, তিল থেকে তৈল হয়, তিলে তৈল হয়, তাই না? তিলের বীজ মানে তিলের এই এক ধরনের বীজ আছে, সেটা দিয়ে তিল, তেল বানানো হয়। তেলকে তৈল বলা হতো। ভীত, ভয় পাওয়া। সুন্দরবনে বাঘের ভয় আছে। আচ্ছা, অপাদান কারকে সাধারণত পঞ্চমী বিভক্তি হয়, এগুলো কিন্তু অবজেক্টিভ থাকবে, আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি। আর অপদান কারকের বিভিন্ন বিভক্তির প্রয়োগ আছে। নর্মালি পঞ্চমী বিভক্তি হয়, এছাড়া প্রথম বিভক্তি হতে পারে। কিভাবে বুঝবো? ট্রেনটি ঢাকা ছাড়লো, মানে ঢাকা থেকে ছাড়লো, থেকে কথাটা উল্লেখ নেই, আর কোনো বিভক্তিও নেই, সেজন্য এটা প্রথমা বিভক্তি। তারপর হচ্ছে বাবাকে বড্ড ভয় পাই। হ্যাঁ, বাবা কে আছে, দ্বিতীয় বিভক্তি, আর ভয় ব্যাপারটা আছে, সেজন্য অপাদান কারকে দ্বিতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি, চোখ দিয়ে পানি পড়ছে। এটা চোখ থেকে পড়ছে, তাই না? পতিত, পতিত শর্তটার সাথে মিলে গিয়েছে, চোখ থেকে পড়ছে। যেহেতু চোখ থেকে পড়ছে সে, আর দিয়ে বলে বলা আছে বিভক্তি, সেজন্য অপাদানে তৃতীয়া। নদীর থেকে মাছ ধরেছে, উৎপন্ন বা জাত, তাহলে হচ্ছে পঞ্চমী। থেকে কথাটা আছে। বাঘের ভয়, ভয় কথাটা আছে এজন্য অপাদান, এবং বিভক্তি আছে সেজন্য ষষ্ঠী। সপ্তমী হচ্ছে দুধে দই হয়, এ আছে, সপ্তমী। ঠিক আছে। লাস্ট, অধিকরণ কারক। এ পর্যন্ত কারো কোনো সমস্যা? ইয়েস, আপ, ক্লিয়ার, ওকে। কোন কোন করণ কারক তৃতীয় বিভক্তি ছাড়া আর কি, এই যে লেখা আছে তৃতীয় বিভক্তি ছাড়া আর কি হতে পারে? সব বিভক্তিই হতে পারে। নুসরাত, নো কোশ্চেন। আবেশ, ম্যাম আমাদের বাংলা টিচার সম্প্রদান কারককে ভিক্ষুক কারক বলে, কারণ এই কারক খালি ভিক্ষা করে। ভিক্ষা করা সমস্যা না, তোমার দান করাটা ইম্পর্টেন্ট, ভিক্ষা করাটা তো ইম্পর্টেন্ট না। আচ্ছা, কে যেন বলছে যে করণ কারকে, করণ কারকে আরো কয়েকটা আছে, দেখিয়েছে, শুধু তৃতীয় বিভক্তি হয় না, প্রথম বিভক্তিও হয়, তৃতীয় বিভক্তিও হয়, পঞ্চমী হয়, ষষ্ঠী হয়, সপ্তমীও হয়। আশা করি আনসার পেয়েছো। লাস্ট, অধিকরণ কারক। অধিকরণ কারকের বৈশিষ্ট্য হচ্ছে স্থান থাকবে, যে স্থানে, কাল মানে সময়,
আর যে বিষয়, তার মানে অধিকরণ কারক তিন প্রকার। ঠিক আছে, একটাতে স্থান থাকে, একটাতে সময় থাকে, একটাতে বিষয় থাকে। এই তিনটা ক্রিয়াকে ক্রিয়া তাকে ক্রিয়ার আধার বলে। এই ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার মানে হচ্ছে যেখানে অনেক বেশি অনেক কিছু আছে, প্রাচুর্য। আধার মানে হচ্ছে প্রাচুর্য। যেমন বনে বাঘ থাকে, বন হচ্ছে একটা স্থান, বসন্তে কোকিল ডাকে একটা সময়, হ্যাঁ, ব্যাকরণে পণ্ডিত একটা বিষয়। সুতরাং কয় প্রকার বললাম? তিন প্রকার: স্থান, কাল, বিষয়। আরেকটা আছে ভাব। ভাব মানে এটা আর মূল বক্তব্যটা কি বোঝাচ্ছে। দেখো, যে স্থানে ক্রিয়া সম্পন্ন তার জলে কুমির থাকে, বোঝাতে পেরেছি। কাল সময়কে বোঝায়, যেমন শরৎকাল, শরৎ না বলে শরতে বলেছে, শরতে শাপলা ফুল ফোটে। বিষয়, যেমন সে ইংরেজিতে ভালো, গণিতে কাঁচা। এবার ভাবটা বুঝিয়ে বলি। ভাব হচ্ছে যে একটি ক্রিয়া অন্য ক্রিয়ার উপর নির্ভরশীল করলে নির্ভরশীল ক্রিয়াটি ভাববাচক পরিণত হয়। একটু বোঝাতে হবে। দেখো, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, দুটা দুইটা ক্রিয়া হয়েছে। দেখো, একটা হচ্ছে সূর্য উঠেছে, আরেকটা হচ্ছে অন্ধকার দূর হয়েছে। দুই ধরনের ক্রিয়া হয়েছে, কিন্তু বলেছে একটি ক্রিয়া অন্য ক্রিয়ার উপর নির্ভরশীল হলে, সূর্য উদয় না হলে অন্ধকার দূর হবে না। সুতরাং সূর্য উদয়ের সাথে অন্ধকার দূর করার একটা নির্ভরশীলতা আছে। যতক্ষণ না সূর্য উদয় হবে ততক্ষণ পর্যন্ত অন্ধকার দূর হবে না। যে ক্রিয়াটির উপর নির্ভরশীল সেই ক্রিয়াটিকেই বলা হয় ভাববাচক, ভাববাচক বা ভাবাধিকরণ অধিকারক, ভাবাধিকরণ অধিকারক। ঠিক আছে। যেমন আবার হাসিতে মুক্তা ঝরে, যদি না হাসো তাহলে আর ঝরবে না মুক্তা। এখানে দুটা ক্রিয়া আছে, একটা হচ্ছে হাসছে, এটাও একটা কাজ। আবার হাসার পরে মুক্তা ঝরছে, দুটা কাজ। কিন্তু এই কাজটা, মুক্তা ঝরার কাজটা, যতক্ষণ না হাসবে ততক্ষণ পর্যন্ত হবে না। তাহলে এইটার উপরে মুক্তা ঝরা ডিপেন্ড করছে। যার উপরে ডিপেন্ড করবে সেই হচ্ছে ভাবাধিকরণ। আর ভাবাধিকরণের মানে অধিকরণ কারকেই মোটামুটি সবাই সপ্তমী সপ্তমী বিভক্তি হয়। এই যেমন এখানে তে বসেছে, এখানে এ হয়েছে, তারপরে এই যে এখানে তে, তে, জলে, তার মানে অধিকরণ কারকে সবসময় সপ্তমী বিভক্তি হয়। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝেছো? আমি কিন্তু শেষ করে দিব, লাস্ট চলে এসেছি। ম্যাম, কারক বিভক্তি পড়তে গেলে কি সমাস পড়তে হবে আমাদের? না, সমাস পড়তে হবে না, কিন্তু বিভক্তি না জানলে তুমি সমাস বুঝবে না, আমি সেটা বলেছি। তোমাদের সমাস, আচ্ছা, সমাস যখন পড়বে তখন প্রয়োজন হবে। সে না আসা পর্যন্ত আমি যাব না, হ্যাঁ, এটাও ভাববাচক। এই যে না আসা পর্যন্ত, কিন্তু এখানে কোনো মানে নাম শব্দ নাই। ভাববাচক, এটা অধিকরণ কারক হবে না। সে না, এই যে এটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম হবে, সে না আসা পর্যন্ত আমি যাব না, এটা সাপেক্ষ সর্বনাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আমি শেষ করে দেব, আমাদের শেষ সময় শেষ হয়ে গেছে। মিস, অধিকরণ কারক বুঝি নাই। আচ্ছা, আবার বোঝাচ্ছি। অধিকরণ কারক বুঝি নাই। আচ্ছা, মাহিন সব সময় ক্লিয়ার থাকে, মারুফও ক্লিয়ার, নুসরাত বুঝেছে। প্রকারভেদ, প্রকারভেদ মানে কয় প্রকার সেটা বোঝাচ্ছে। এটার এটার ভেতরে আবার আছে না ছোট ছোট প্রকারভেদ। প্রকারভেদকে কিভাবে বলবো? টাইপস অফ, বিভিন্ন টাইপের। ওকে, ক্লিয়ার। একজন শুধু বলেছে অধিকরণ কারকটা আবার বোঝানোর জন্য। ম্যাম ক্লিয়ার, ক্লিয়ার, ওকে। একজন শুধু অধিকরণ কারকটা বুঝতে পারেনি, সেটা আবার আবার বলছি। যে স্থানে, কালে বা বিষয়ে ক্রিয়া সম্পন্ন হয়, মানে সম্পন্ন হয়, তাকে হচ্ছে ক্রিয়ার আধার বলে। হ্যাঁ, আধার মানে হচ্ছে আহ, আম, একদম যদি সহজ কথায় বলি, একটা ডিব্বা। হ্যাঁ, একটা ডিব্বায় আমরা বিস্কিট রাখি, একটাতে চানাচুর রাখি, আরেকটাতে হচ্ছে ধরো ডাল রাখলাম। বিভিন্ন ডিব্বায় বিভিন্ন জিনিস রাখি না, এই এই এটাকে বলা হয় আধার। যেই আধারটাতে, একটাতে শুধু স্থান রাখলাম, একটাতে সময় রাখলাম, একটাতে বিষয় রাখলাম, এরকম তিনটা আধারকে
বলা হয় অধিকরণ আধার, অধিকরণ কারক। যেমন বনে বাঘ থাকে, এখানে বনটা হচ্ছে একটা জায়গা, স্থান। বসন্ত হচ্ছে একটা সময় বা কাল। আর ব্যাকরণ হচ্ছে একটা বিষয়। আরো একটা প্রকারভেদ আছে যেটাকে বলে ভাবাধিকরণ। ভাবাধিকরণ হচ্ছে দুটো ক্রিয়া সম্পন্ন হবে, কিন্তু একটা ক্রিয়ার উপরে আরেকটা ক্রিয়া নির্ভরশীল থাকবে, ডিপেন্ডেন্ট থাকবে। যেমন সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, সূর্য উদয় একটা ক্রিয়া, অন্ধকার দূরীভূত হওয়া আরেকটা ক্রিয়া। দুটাই ক্রিয়া, কিন্তু সূর্য উদয় না হলে অন্ধকার দূর হবে না, অন্ধকার যাবে না। সুতরাং সূর্য উদয়ে এটা হচ্ছে ভাবাধিকরণ। আবার হাসিতে মুক্তা ঝরে, না হাসলে মুক্তা ঝরবে না, হাসিও একটা কাজ, মুক্তা ঝরাও একটা কাজ, কিন্তু যতক্ষণ না হাসবে ততক্ষণ মুক্তা ঝরবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, অধিকরণ কারকে সবসময় সপ্তমী বিভক্তি হয়, এছাড়াও অন্যান্য বিভক্তিও হয়, যেরকম আমি আগামীকাল যাব, একটা সময় বলেছে, কিন্তু এখানে দেখো কোনো বিভক্তি নাই, সেজন্য এটা হচ্ছে অধিকরণের প্রথমা বিভক্তি। আবার মন আমার নাচেরে নাচেরে আজিকে, আজিকে মানে আজকে বলেছে, আজকে একটা সময়, কিন্তু এখানে কে বিভক্তি আছে, তাহলে দ্বিতীয়া, অধিকরণে দ্বিতীয়া। আবার দেখো খিলি পান দিয়ে ওষুধটা খেয়ে নেই, খিলি পান দিয়ে, খিলি পানের ভেতর ওষুধটা খাবো, ঠিক আছে। এটা একটা স্থান বুঝিয়েছে, খিলিপান দিয়ে মানে খিলিপানের ভিতর ঢুকিয়ে ওষুধটা খাবে, তো এটা একটা স্থান। কিন্তু এখানে আবার দিয়ে আছে, তাহলে এটা অধিকরণ, অধিকরণ কারকের তৃতীয়া বিভক্তি। ছাদ থেকে নদী দেখা যায়, ছাদও একটা জায়গা, জায়গা ওইখান থেকে নদী দেখা যায়, যেহেতু এখানে থেকে আছে তাহলে অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি। আবার বনে বাঘ থাকে, বন একটা জায়গা, কিন্তু এখানে এ আছে, এ অন্তস্থতে মানে সপ্তমী বিভক্তি, অধিকরণে সপ্তমী বিভক্তি। আচ্ছা, সম্বন্ধ ও সম্বোধন পদ, যেটা আমরা ষষ্ঠী বিভক্তি পড়েছি। সম্বন্ধ মানে হচ্ছে রিলেশন, আর রিলেশন ব্যাপারটা যেটা দিয়ে বোঝায় সেটা হচ্ছে সম্বোধন পদ। যে ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্বন্ধ, ক্রিয়া মানে কাজ, কাজের সাথে অন্যান্য পদের যে সম্বন্ধ বা রিলেশন তাকে বলা হয় কারক। কিন্তু ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না রেখে নামপদ বাক্যস্থিত অন্য পদের সাথে সম্পর্ক যুক্ত হয় তাকে সম্বোধন মানে, কারকে আমরা ক্রিয়ার সাথে সম্পর্ক বুঝিয়েছি কারকে, কিন্তু ক্রিয়াপদ যদি না থাকে, ক্রিয়াপদ বাদ দিয়ে অন্যান্য পদের সাথে যদি আমি সম্পর্ক রাখি, সেটা হচ্ছে সম্বন্ধ পদ। যেমন রামের ভাই ঢাকা যাবে, রামের ভাই ঢাকা যাবে, এখানে রামের ঢাকা যাবের সাথে রামের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক আছে রামের ভাইয়ের। কিন্তু ভাইকে বোঝানোর জন্য আমার রামকে চেনানো লাগছে, রামকে না চিনলে তুমি রামের ভাইকে চিনতে পারবে না। তো যেহেতু ওকে বোঝানোর জন্য, এই এই বিশেষ্যকে বোঝানোর জন্য আমাকে এই রিলেশনের উপর ডিপেন্ড করতে হয়েছে, রামের উপরে ডিপেন্ড করতে হয়েছে। এবং দেখো এখানে কি বিভক্তি, ষষ্ঠী বিভক্তি বসিয়েছি, সেজন্য এটা হচ্ছে সম্বন্ধ পদ, এটা হচ্ছে সম্বন্ধ পদ। কোনো প্রশ্ন? সম্বন্ধ পদগুলো বুঝি নেই, আচ্ছা আবার বোঝাচ্ছি। মাহিন, ওই মাহিন শুধু ক্লিয়ার আন্তাজি, বুঝে বুঝে বলে নাকি না বুঝে বলে কে যেন। আচ্ছা, কারক বলেছিলাম ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্ক, আর এখন বলছি ক্রিয়াপদ বাদ দিয়ে অন্যান্য পদের সাথে যে নিজেরা নিজেরা সম্পর্ক রাখে সেটাকে, আচ্ছা এরকম হয় না ক্লাসে যে আম, তোমার খুব কাছের বন্ধু তোমাকে বাদ দিয়ে অন্যান্যদের সাথে খুব খাতির করছে, এরকম হয় না? বেশ, এরকম তো হয় তাই না? এই ব্যাপারটা তাই, এখানে ক্রিয়াপদকে বাদ দিয়ে অন্যান্য পদের সাথে যে সম্পর্ক সেটাকে বলে হয় সম্বন্ধ পদ। যেমন এখানে যাবে, যাবের সাথে কোনো সম্পর্ক নাই রামের, সম্পর্ক আছে রামের যে ভাই, ভাইয়ের সম্পর্ক, রামের ভাইয়ের আমরা নাম জানি না, সুতরাং রামের ভাইকে আমাকে বোঝানোর জন্য বলেছি, হয়তো রামকে চিনি, রামকে যেহেতু চিনি সেজন্য তাকে বোঝানোর জন্য বলছি রামের ভাই ঢাকা যাবে। তারপরে ধরো তোমাদের কাছে কেউ আসলো বা আমার কাছে তোমরা কেউ আসলে,
তা এখন আমি তোমাদেরকে চিনি না, তোমাদের সবাই সবার নাম হয়তো জানি না, আমি জানি মাহিন, মাহিনের নাম শুধু। তাহলে আমি বলবো মাহিনের যে বন্ধুরা আছে তাদের মধ্যে একজন এসেছিল। তাহলে যে মাহিনের বললাম, মাহিনের বন্ধুরা মাহিনের কিন্তু এখানে কি বলে ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু মাহিনের বন্ধুদেরকে বোঝানোর জন্য আমার মাহিনের সাহায্য নিতে হয়েছে। যার কারণে এখানে যে মাহিনের বললাম সেটা হচ্ছে সম্বন্ধ পদ। সুতরাং ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ পদের কোনো সম্পর্ক নেই বলে সম্বন্ধ পদ কারক নয়। এখন যেটা বলছি সেটা হচ্ছে কারক নয়, কারকের বাইরে। আর সম্বন্ধ পদে সবসময় ষষ্ঠী বিভক্তি হয়, ষষ্ঠী বিভক্তি মানেই হচ্ছে এর। ঠিক আছে। সময়বাচক অর্থে ও সম্বন্ধ পদে কার বা কের বা বিভক্তি যুক্ত হয়। যেমন আজি যোগ কার, আজিকার। কিন্তু থাকবে লাস্ট, পূর্বে কার, সময় বুঝিয়েছে। সম্বোধন সম্বোধন পদ, আচ্ছা সম্বোধন খুবই ইজি। মানে যাকে আমি যেটা দিয়ে ডাকি, কেউ বলে না হ্যালো, তারপরে কেউ কেউ বলে ডিয়ার, তারপরে কি বলে মারা ডাকে না, বাজান। না এই ধরনের এই যে একজনকে ডাকি, সেই বিষয়টাকেই বলে সম্বোধন পদ। হ্যাঁ টাইম শেষ আমি জানি। তাহলে আজকে আমাদের একটাই এইচডব্লিউ দিয়েছি, সেটা হচ্ছে একটা চার্ট। এবং আজকে অবশ্যই ঘুমের আগে এটা আবার একটু পড়ে নিবে, যাতে ভুলে না যাও। নাহলে অঙ্কের মতো বাংলা দ্বিতীয় পত্র কিন্তু অঙ্কের মতো, রিভিশন না দিলে ভুলে যাবে। ঠিক আছে, আমি আশা করবো সবাই বুঝতে পেরেছো। কারো কোনো সমস্যা আছে? লাস্ট একবার বলে নিচ্ছি, কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা থাকলে বলো, ক্লাস শেষ করে দিব। হ্যাঁ ঠিক আছে, নমস্কার। মিস কর্তৃ কর্ত- কর্তৃকারক সমস্যা এখন, ক্রিয়াকে যখন কে দিয়ে কোশ্চেন করবে যেটা পাবে সেটাই হচ্ছে কর্তৃকারক। আচ্ছা অল ক্লিয়ার, তাহলে শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো সবাই। এবং এবং এইচডব্লিউটা অবশ্যই আমাকে পাঠাবে, না হলে আমি পরবর্তীতে কোনোভাবেই পড়াতে পারবো না। আর ক্রিয়া বিভক্তি কারক আর বিভক্তি না বুঝলে আসলে সামনে বুঝতে পারবে না কিছুই। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।